এই পৃথিবী কখনো খারাপ মানুষের কর্মের জন্য ধ্বংস হয় না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান প্রশ্নবিচিত্রার আমরা মডেল 4 পার্ট 2 নিয়ে চলে এসেছি, যেখানে আমরা বিভাগ মানে গ্রুপ সি এবং গ্রুপ ডির কোশ্চেনের সলিউশনগুলো নিয়ে আলোচনা করব। আমরা পার্ট 1-এ গ্রুপ এ এবং গ্রুপ এ বির কোশ্চেনের সলিউশনগুলো দেখেছি। আজকে আমরা গ্রুপ সি এবং ডির সলিউশনগুলো দেখে নেব। আর ক্লাসের মধ্যে যারা নতুন তাদের জন্য রুটিনটা একবার বলে দিই, আর যারা পুরানো তারা তো জানোই। ক্লাস 10-এর জন্য সোম, বুধ, শুক্র এবং 9-এর মঙ্গল, বৃহস্পতি, শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে তোমরা ক্লাস পেয়ে যাবে। আর যদি তোমাদের এই ক্লাসের পিডিএফের প্রয়োজন হয় তাহলে ঠিক এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওখানে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে। তাহলে আজকে আমরা প্রথম কোশ্চেন যাই। প্রথম কোশ্চেনে একটা ম্যাথের সলিউশন দিয়ে মানে ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম দেওয়া রয়েছে, এটা একটু আমরা সলিউশন করে নেব। প্রথম কোশ্চেনটি রয়েছে, এক মিনিট, দুটি সমপরিমাণ তড়িদাধান বায়ুতে 10 সেন্টিমিটার দূরে থেকে পরস্পরের ওপর 50 mg ডাব্লুটি বিকর্ষণ বল প্রয়োগ করে। আধান দুটির পরিমাণ কত? আমরা এই কোশ্চেনটি সলিউশন করার জন্য আমাদের প্রশ্নের মধ্যে যা দেওয়া রয়েছে সেটা আমরা আগে একটু তুলে নেব, যে আধান দ্বয়ের মধ্যে দূরত্ব মানে আর সমান রয়েছে 10 সেন্টিমিটার। নেক্সট বলেছে যে পরস্পরের উপর 50 mg ডাব্লুটি বিকর্ষণ বল প্রয়োগ করে। তাহলে বিকর্ষণ বলকে আমরা এফ দ্বারা চিহ্নিত করি, এটা রয়েছে 50 mg ডাব্লুটি। ওকে, নেক্সট আমাদের জিজ্ঞাসা করেছে যে আধান দুটির মান কত। আমরা এই আধান দুটির মান ধরে নেব, ধরি আধান দুটির মান এক্স। ওকে, এখন আমরা এই এমজি এবং ডাব্লুটি যে এককটি রয়েছে এই এককটি আমরা পরিবর্তন করে নেব একটু। আমরা এখানে 50 এই এমজি থেকে আমরা কেজিতে যাব। এই কেজিতে যাওয়ার জন্য আমাদের 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে গেল এই এককটি। এক মিনিট, কেজি ডাব্লুটি। ওকে, নেক্সট আমরা এই কেজি থেকেই আমরা একে ডাইনে নিয়ে যাব, যে 50 ইন্টু 10⁻⁻6 ইন্টু 9.8 ইন্টু 10⁵ ডাইন। এটা আমরা কেন করলাম আমরা এখানে নিচে লিখে দিই, যে 1 কেজি ডাব্লুটি সমান 9.8 ইন্টু 10⁵ ডাইন। ওকে, তাই আমরা এই 10⁻⁻6কে আমরা 9.8 ইন্টু 10⁵ দিয়ে গুণ করেছি। ওকে,
তাহলে এটা আমরা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব এদিকে 10⁵, এদিকে 10⁻⁻6 কেটে যাবে। তো এটা আমরা ক্যালকুলেশন মানে 6 একটা 10⁻⁻1 থাকবে, আর ওই 1 এদিকের পয়েন্টের সঙ্গে কেটে যাবে। তাহলে আমরা এখানে যেটি পাবো যে 4 9 ডাইন। ওকে, তাহলে আমরা এফ এর মান পেয়ে গেলাম যে 49 ডাইন। এবারে আমরা একটা সূত্র জানি যে কুলম্বের সূত্র। ওকে, কুলম্বের সূত্র এফ সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার এখানে আমাদের যে মানগুলো রয়েছে এফ এর মান বসিয়ে দিলাম 49 সমান Q1 আর কিউটি মানে Q2, এদের আধানগুলোর মান আমরা ধরেছিলাম এক্স, তাহলে Q1 এক্স হয়ে গেল আর Q2 হয়ে যাবে এক্স, আর R2 মানে আর এর মান আমরা প্রশ্নের মধ্যেই দেওয়া রয়েছে 10, তাই আমরা করে দিলাম 10²। এবারে 49 এই যে এক্স ইন্টু এক্স রয়েছে ওটাকে আমরা এক্সের স্কোয়ার লিখতে পারি, তো এক্সের স্কোয়ারটিকে অপোজিটে নিয়ে চলে এলাম। তাহলে এই 49 ইন্টু 10, আচ্ছা এটা আমরা 10² রয়েছে মানে 100 হয়ে যাবে, আর এর সঙ্গে গুণ করলে 4900। ওকে, এবার এই স্কোয়ারটি অপোজিটে চলে গেলে রুট ওভার আসবে, তাহলে আমরা বলতে পারি এক্স সমান ±70 ESU। আচ্ছা এখানে একটা স্টেপ করে দিই যে এক্স সমান √4900। ওকে, তো এখান থেকেই আমাদের 70 এসেছে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা চলে এলাম। দুটি পরিবাহীর প্রবাহ মাত্রা একই, পরিবাহী দুটির বিভব প্রভেদের অনুপাত 2:5 হলে এটা রোধ হবে, রোধের অনুপাত কত হবে? আমরা প্রথম ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্র দুটি ধরে নেব। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড স্টেপ। ফার্স্টে কি বলছে I1 এবং I2 দুটোই হচ্ছে সমান বলছে, তাহলে আমরা এখানেও I দিলাম এবং এদিকে I2তেও আমরা I ধরলাম। এখানে বিভব প্রভেদ মানে V বলেছে 2, নেক্সট এদিকে V বলেছে 5। ওকে, দুজনের আর নির্ণয় করতে বলছে, জিজ্ঞাসা চিহ্ন এদিকে আর সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা একটা সমীকরণ জেনে এসেছি যে আর সমান V/I। ওকে, এখানে তাহলে আমরা দুটি রোধের অনুপাত বের করার জন্য মানে তাহলে আমরা এখানে লিখতে পারি যে দুটি রোধের অনুপাত R1 অনুপাত R2, এটা হচ্ছে R1 এর জন্য, আর এদিকে R2 দিয়ে দেই যে V, আর এদিকে হচ্ছে I, তাহলে V1 আর হচ্ছে এদিকে হচ্ছে V2, এদিকে I2, এদিকে V1, এদিকে হচ্ছে I1। তাহলে R1 অনুপাত R2, আমরা R1 এবং R2 এর মানটা পুট করব এখানে। V1 I1 এদিকে V2 এবং I2, এদিকে V1 এর মান রয়েছে 2, এদিকে I1 এর মান রয়েছে I, অনুপাত V2 এর মান রয়েছে, এটা হচ্ছে V2 হয়ে যাবে, এটা হচ্ছে V1, V2 এর মান রয়েছে 5, আর এদিকে I2 এর মান রয়েছে I। তাহলে এখানে I এবং I কেটে যাবে, তাহলে থাকলো কি
2:5, 5, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, যে 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেনের গ্যাস চালনা করলে কি ঘটে? সমিত রাসায়নিক সমীকরণটি সহ লেখো। সমীকরণটি দিয়ে দিয়েছি, আর খুব সুন্দরভাবে অ্যান্সারটি রয়েছে, তোমরা দেখে নেবে। নেক্সট, একটি বর্ণহীন গ্যাস এ কে উত্তপ্ত CuO এর ওপর দিয়ে চালনা করলে বি গ্যাস পাওয়া গেল। বি গ্যাসকে উত্তপ্ত Mg ধাতুর ওপর দিয়ে চালনা করায় কঠিন পদার্থ সি পাওয়া যায়। সি এর সঙ্গে ফুটন্ত জলের বিক্রিয়ায় এ গ্যাস পাওয়া গেল। এ, বি এবং সি কে শনাক্ত করো। তাহলে এখানে এ বলা হয়েছে অ্যামোনিয়া, বি হচ্ছে নাইট্রোজেন, সি হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইট। এখানে এ, বি, সি তিনজনের বিক্রিয়াটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। নেক্সট ফাইনাল একটি বিক্রিয়া করে দেওয়া হয়েছে, এটা তোমরা দেখে নেবে। নেক্সট পরবর্তী কোশ্চেন, থার্মিট পদ্ধতি কি? থার্মিট পদ্ধতি আগেও কয়েকবার আলোচনা করা হয়েছে, দেখে নেবে। আর নেক্সট বলেছে থার্মিট পদ্ধতিতে লোহা নিষ্কাশনের বিক্রিয়াটি লেখো। এই যে লোহা নিষ্কাশনের বিক্রিয়াটি দেওয়া রয়েছে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, অ্যালুমিনিয়াম ও কপারের একটি করে আকরিকের নাম ও সংকেত লেখো। তো অ্যালুমিনিয়ামের একটা আকরিক তুলে নিয়েছি বক্সাইট, তো অনেকগুলো আকরিক রয়েছে, তোমরা যে কোনো একটা লিখতে পারো। আর এর সংকেত হবে Al2O3 এবং এরই সঙ্গে 2H2O মানে 2 অণু জল। নেক্সট কপারের আকরিকের নাম তুলেছি যে মালাকাইন, এর সংকেতটি হবে CuCO3 এবং CuOH এর হোল 2। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, এখানে আমরা গ্রুপ ডি প্রথম ম্যাথমেটিক্যাল একটি প্রবলেম রয়েছে, এটা আমরা একটু দেখে নেব। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ CO2 পাওয়া যায়? তাহলে আমরা প্রথমত ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়াটি করে নেব। CaCO3, এখানে CaO প্লাস CO2 উৎপন্ন হবে, আমাদের এই CO2-র কথাই বলেছে। ওকে, তাহলে আমাদের প্রথমে যে কোশ্চেনটি বলেছে Ca এবং CO3, এদিকে CO2, এই দুজনকে নিয়ে আমরা কাজ করব। এদের দুজনের আণবিক ভরটা আগে নির্ণয় করে ফেলতে হবে। ক্যালসিয়ামের 40 বলে দিয়েছে, তাহলে আমরা করব ক্যালসিয়ামের 40 প্লাস কার্বনের জন্য 12 দেওয়া রয়েছে, 12 প্লাস অক্সিজেনের জন্য 16 রয়েছে, 16 ইন্টু 3টে অক্সিজেন রয়েছে, তাই 3 দিয়ে গুণ করলাম, সমান 40 প্লাস 12 প্লাস 16 3 48। আর এটা আমরা যোগ করলে আমরা পেয়ে যাব 100 গ্রাম। আর এদিকে CO2 রয়েছে, কার্বন হচ্ছে 12, অক্সিজেন 16 ইন্টু 2, তাহলে 32 প্লাস 16 দুগুণে 32 হয়ে থাকে। আচ্ছা সরি, এদিকে হচ্ছে 12 আর এদিকে হচ্ছে 16 দুগুণে 32, তাহলে 32, এদিকে আমরা 12 এবং 32কে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি যে 44 গ্রাম। আমরা এটিকে একটা ভাষা দিয়ে লিখতে পারি যে 44 গ্রাম CO2, আচ্ছা এক মিনিট, বা আমরা অপোজিটভাবে করতে পারি যে 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে 44 গ্রাম CO2 পাওয়া যায়। তো এটি আমরা ভাষা দিয়ে একটু লিখে নেব। তার জন্য নতুন একটা পেজ নিয়ে নিই। এখানে আমরা করব যে 100 গ্রাম এক মিনিট CaCO3 কে উত্তপ্ত করে 44 গ্রাম CO2
পাওয়া যায়। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে 50 গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে কতটা পাবো, 44/100 ইন্টু 50। তাহলে 50 একে 50 দুগুণে 100 আর এদিকে দিলে 22, তাহলে আমরা বলতে পারি 22 গ্রাম CO2 পাওয়া যাবে। এটি হচ্ছে প্রথমে আমাদের অ্যান্সার চলে এলো। নেক্সট ওরই সঙ্গে আবার বলেছে এসটিপিতে ওই পরিমাণ CO2 এর আয়তন কত। তাহলে ওই পরিমাণে CO2-র আয়তন কত আমরা করব, যে এই যে কার্বন ডাইঅক্সাইড মানে CO2 রয়েছে, আমরা নেক্সট প্রশ্নটি করার জন্য আমরা এই স্টেপটি আর করব না, এতটা পর্যন্ত ঠিক রয়েছে। নেক্সট এই স্টেপটি বাদ দিয়ে আমরা করব যে 1 মোল রয়েছে, মানে কার্বন ডাইঅক্সাইডের সামনে কিছু নেই মানে 1 রয়েছে, আর ওটি হচ্ছে 1 মোল, আর এর অর্থ হচ্ছে যে 22.4 লিটার। ওকে, আমরা ঠিক আগেরই মতো এখানেও একটা ভাষা দিয়ে লিখব যে 100 গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তাহলে 50 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কতটা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, এটি আমরা একটা নতুন পেজে ভাষা দিয়ে লিখে নেব। ওকে, তাহলে এখানে আমরা করব যে 100 গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে 22.4 লিটার CO2 পাওয়া যায়। তাহলে প্রশ্নের মধ্যে বলে দেওয়া রয়েছে যে 50 গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে কতটা পাওয়া যাবে, যে 22.4/100 ইন্টু এদিকে 50 একে 50, 50 দুগুণে 100 আর এদিকে দিলে 2 একে 2, 2 একে 2, 0.22 তাহলে আমাদের অ্যান্সার এলো 11.2 লিটার CO2 পাওয়া যাবে। তাহলে নেক্সট আমাদের প্রশ্নের অ্যান্সার চলে এলো 11.2 লিটার। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি। এখানেও আমাদের ছোট একটি অঙ্ক রয়েছে, মানে গাণিতিক সমস্যা, যেটা হচ্ছে রাসায়নিক গণনার চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। 48 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে। এখানে কিছু সংকেতের আণবিক ভর দেওয়া হয়েছে। তাহলে প্রশ্নের মধ্যে যেটা বলেছে সেটা আমরা আগে বিক্রিয়া করে নেব, যে পটাশিয়াম ক্লোরেট KClO3 একে উত্তপ্ত করলে এখান থেকে আমরা প্রশ্নের মধ্যে বলেছে অক্সিজেন পাবো, তার সঙ্গে সঙ্গে আমরা KCl পেয়ে যাব। এই বিক্রিয়াটি ব্যালেন্স করা নেই, এটা আমরা একটু ব্যালেন্স করে নেব। ওকে, ব্যালেন্স করে নিলাম। আমরা এখন বর্তমানে CO মানে O2 এবং এদিকে KClO3কে এই দুজনের আণবিক ভর নির্ণয় করব। এদিকে 2 রয়েছে তাই 2 দিলাম, K এর মান রয়েছে 39 প্লাস Cl এর জন্য দেওয়া রয়েছে 35.5 প্লাস অক্সিজেন মানে O এর জন্য রয়েছে 16 আর 3টে অক্সিজেন রয়েছে তাই 3 দিয়ে গুণ করলাম। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি 0.5 প্লাস 16 3 48 হয়ে গেল। তাহলে 2 ইন্টু এই টোটাল পুরোটাকে আমরা যোগ করলে পাচ্ছি 122.5, এর সঙ্গে 2 গুণ করলে 245 গ্রাম পাওয়া যাচ্ছে। আর এদিকে অক্সিজেন O2 রয়েছে, তাহলে 3 অক্সিজেনের জন্য 16 ইন্টু 2টি অক্সিজেন তাই 2 দিয়ে গুণ করলাম, তাহলে 16 দুগুণে 32, তাহলে 3 সঙ্গে 32 গুণ করলে আমরা পাচ্ছি 96 গ্রাম। এটা আমরা একটা ভাষা দিতে পারি যে 96 গ্রাম O2 উৎপন্ন হওয়ার জন্য বা O2 পাওয়ার জন্য 245 গ্রাম
KClO3 কে উত্তপ্ত করতে হবে। এই ভাষাটি আমরা পরবর্তী একটা পেজে লিখে নেব যে 96 গ্রাম অক্সিজেন পাওয়ার জন্য, একটু হ্যান্ড রাইটিংটা হয়তো খারাপ হতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারো, মোবাইল স্ক্রিনের মধ্যে লিখছি তাই একটু সমস্যা হচ্ছে। 245 গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে। ওকে, তাহলে 48 গ্রাম, যেটা প্রশ্নের মধ্যে রয়েছে 48 গ্রাম অক্সিজেন পাওয়ার জন্য 245 বাই 96 ইন্টু 48, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা 48কে 2 দিয়ে দিলে 96 হবে, তো এদিকে দিলে 2 একে 2, 2 দুগুণে 4, আর 2 দুগুণে 4 হচ্ছে 0.5। তাহলে এখানে আমরা করতে পারি যে 122.5 গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে। এটি হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, যে জার্মান সিলভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 18 × 10 টু দি পাওয়ার, আচ্ছা এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -6 হবে, তো টাইপিংয়ের জন্য ওভাবে লেখা হয়েছে। ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? যে জার্মান সিলভারে একক উষ্ণতা বৃদ্ধিতে এর প্রতি একক দৈর্ঘ্য 18 × 10 টু দি পাওয়ার -6 দৈর্ঘ্য প্রসারণ হবে। নেক্সট ওরই সঙ্গে আরও একটি প্রশ্ন বলেছে যে তাপীয় রোধ তড়িৎ রোধের সমতুল্য, এটি প্রমাণ করে দেখাতে বলছে। তো তাপীয় রোধ প্রথমত খুব সুন্দরভাবে নোটটি তোমাদের তুলে ধরেছি, এর থেকেও যদি তোমরা ভালো কিছু পাও তো তোমরা অবশ্যই পড়তে পারো, তাও আমিও যথারীতি তোমাদের খুব সহজভাবে একটা তুলে ধরেছি যে তাপীয় রোধ এর প্রমাণটি করা হয়েছে এই 1 নম্বর সমীকরণ পর্যন্ত, এবং তড়িৎ রোধটি করা হয়েছে 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণকে তুলনা করলেই আমরা ওই প্রুফটি পেয়ে যাব, যেটা এখানে বলা হচ্ছে তড়িৎ রোধ আর এর অনুরূপ রাশিমালা হচ্ছে 1/k × D/A, যাকে তাপীয় রোধ বলা হয়। তাহলে তড়িৎ রোধ এবং তাপীয় রোধ দুটি হচ্ছে সমান হচ্ছে, এই সমীকরণটি থেকে জানা যায়। ওকে, তোমরা ওখান থেকে এই নোটটিকে তুলে নেবে, আর তুলতে যদি ক্লাস চলাকালীন যদি তুলতে অসুবিধা হয় তোমরা অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে এই পিডিএফটি পেয়ে যাবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন যাচ্ছি, যে 440 ওহম, 1 মিনিট, 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট লাইনে 10 ঘন্টা এর জন্য যুক্ত করা হলো। ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। আমাদের প্রথমত একটা কাজ, অঙ্কের মধ্যে যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলোকে আগে তুলে নেওয়া। আর এর মান রয়েছে 440 ওহম। নেক্সট বলেছে 220 ভোল্ট লাইনে, তাহলে ভি সমান 220 ভোল্ট 10 ঘন্টার জন্য, তাহলে টি সমান রয়েছে 10 ঘন্টা। এর সঙ্গে ব্যয়িত তড়িৎ শক্তি বিওটি মান নির্ণয় করতে বলছে। তাহলে বিওটি, আমরা বিওটির জন্য একটা সূত্র জানি যে অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট ইন্টু ঘন্টা বাই 1000, আমরা এই সূত্রটি জানি। তো এখানে দেখো ভোল্টের মান দেওয়া রয়েছে যে ভি এর মান, ঘন্টায়ের মান দেওয়া রয়েছে টি এর মান, কিন্তু অ্যাম্পিয়ারের মানটি দেওয়া নেই। অ্যাম্পিয়ার বলতে আই এর কথা বলছে, তড়িৎ প্রবাহ। তো এই মানটিকে নির্ণয় করার জন্য আমরা আর একটি সূত্র ব্যবহার করব। ওকে, সূত্রটি হচ্ছে যে ভি সমান আই আর, এখানে আমরা আই এর মানটি নির্ণয় করব, আই সমান ভি বাই আর। তো ভি এর মানটি দেওয়া রয়েছে 220 আর আর এর মান দেওয়া রয়েছে 440।
40, তাহলে 220 একে 220, 220 দুগুণে 440, তাহলে 1/2 হচ্ছে, আর এর মান আমরা নির্ণয় করলে 0.5, এটা হচ্ছে অ্যাম্পিয়ারে আসবে। তাহলে আমরা অ্যাম্পিয়ারের মান পেয়ে গেলাম যে 0.5 ইন্টু ভোল্ট মানে 220 ভোল্ট ইন্টু ঘন্টা রয়েছে 10 বাই এদিকে নিচে 1000, এদিকের পয়েন্ট উঠে গেলে নিচে একটা 10 আসবে, এই 10 কেটে গেল, এই 0 কেটে গেল, তাহলে 5 একে 5, 5 দুয়ে 10, আমরা 2 একে 2 দিলাম, আর এদিকেও ঠিক 2 একে 2, তাহলে আমরা পাচ্ছি 11/10, আর 11কে ভাগ করলে 1.1, তাহলে এত বিওটি ইউনিট। ওকে, এটি হচ্ছে আমাদের তাহলে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, অওহমীয় পরিবাহীর লেখচিত্রটি অঙ্কন করো। আমাদের ওহমীয় পরিবাহীটির লেখচিত্র হয়ে থাকে, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর যদি আমরা ভি রাখি, ওয়াই অক্ষ বরাবর আমরা আই রাখলে এটি মূল বিন্দুগামী হয়, কিন্তু এখানে অওহমীয়র কথা বলছে, তাহলে এই লেখচিত্রটি হবে না, আমাদের আসবে ঠিক এইভাবে। এটি হচ্ছে অওহমীয় পরিবাহীর লেখচিত্র। নেক্সট পরবর্তী কোশ্চেন, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কি? এই যে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে, খুব সুন্দরভাবে সংজ্ঞাটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। নেক্সট পরবর্তী বলছে, ওরই সঙ্গে কোন অবস্থায় কোষের তড়িৎচালক বল তার প্রান্তীয় বিভব প্রভেদের অপেক্ষা ক্ষুদ্রতর হতে পারে তা ব্যাখ্যা করো। তো এটা খুব ছোট অ্যান্সার হবে, এই যে এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে সিইউ ও CuSO4 দ্রবণের তড়িৎ পরিবাহিতার মধ্যে দুটি পার্থক্য লেখো। এই যে সিইউ এবং CuSO4 দ্রবণের মধ্যে পার্থক্য তুলে ধরেছি, এর মধ্যে ছক কাটা নেই, তোমরা প্রবলেমের মধ্যে যাতে না পড়ো মোটামুটি টেনে দিচ্ছি, পরিষ্কারভাবেই মোটামুটি বোঝা যাচ্ছে, আশা করি কোনো সমস্যা হবে না। নেক্সট ওর সঙ্গে বলছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। এই যে অ্যানোডে সংঘটিত বিক্রিয়া Cu-2e থেকে Cu2- হয়েছে। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে পারদ ও আম্লায়িত জলের মধ্যে কোনটি, এটা হচ্ছে কোনটি হবে, তো টাইপিং মিস্টেক হয়ে গেছে, কোনটি, এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে যে আম্লায়িত জল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কারণ আম্লায়িত জল আয়নে বিয়োজিত থাকে, এই বিয়োজিত আয়নগুলি তড়িৎ পরিবহনে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, ধাতুর তড়িৎ বিশোধন বলতে কি বোঝায়? যে তড়িৎ বিশোধন প্রক্রিয়ায় অপদ্রব্য মিশ্রিত ধাতু থেকে 99.99% বিশুদ্ধ ধাতুর নিষ্কাশন প্রক্রিয়াকে ধাতুর তড়িৎ বিশোধন বলা হয়ে থাকে। পরবর্তী, H2S কে গাঢ় H2SO4 দ্বারা শুষ্ক করা হয় না কেন, সেটা খুব সুন্দরভাবে অ্যান্সারটি তুলে ধরেছি, দেখে নেবে। নেক্সট বলছে, লাইকার অ্যামোনিয়া কাকে বলে? যে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়ে থাকে। ওকে,